আয়োজনে মূলত কথা শুরু করতে চাই, কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। ঐক্যমত কমিশনের আলোচনা চলছে, এখনো চলমান। দেখছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা চলছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ কতদিন হবে, এই বিষয়গুলো এবং ঐক্যমত এখনো পৌঁছানো যায় নাই। এবং নাহিদ ইসলাম বলছেন, এনসিপি নেতা, তিনি বলছেন যে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় হলে সেটাকে তিনি মৌলিক সংস্কার হিসেবে তারা মানবেন না। আবার আগেই তো রয়ে গেছে যে মৌলিক সংস্কার না হলে নির্বাচন নয়, এনসিপি জামাত বলে রেখেছে। সব মিলিয়ে আসলে মানে এই বাস্তবতায় কি মনে হচ্ছে এই ঐক্যমত কমিশনের যে ফলাফল হতে যাচ্ছে সেটি খুব কার্যকর কিছু হতে যাচ্ছে কিনা, এক। এবং এর উপরেই তো আসলে ভিত্তি হবে, মানে এর উপর ভিত্তি করে হবে জুলাই চার্টার, ঐক্যমতের ভিত্তিতে। সেই জুলাই চার্টারটা জুলাই হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে রেখেছেন, প্রধান উপদেষ্টা। জুলাই চার্টার জুলাই হবে বলে আস্থা রাখা যাচ্ছে কিনা? না, জুলাই চার্টার তো 1 জুলাই তো চলে গেছে এবং আরেকটা জুলাই আসছে, তখন জুলাই চার্টার করার কথা বলা হচ্ছে। তো জুলাই মাসে হলে এটা হয়তো জুলাই চার্টার হবে এবং সেই চার্টারে কি কি থাকবে সেটা নিয়ে ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা হচ্ছে। আপনি যেভাবে বললেন যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐক্যমত্য হয়নি। এখন দেখেন যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংবিধান সংসদের সংশোধনের সাথে সম্পর্কিত হয় তাহলে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে ঐক্যমত হতে পারে বা নাও হতে পারে। সেই আলোচনার ভিত্তিতে যদি কোনো ঐক্যমত্য হয় তখন যে পরবর্তী নির্বাচন যখন হবে, সেই নির্বাচন কখন হবে আমি ঠিক জানি না, একটা টাইম ফ্রেম আছে। এখন ফেব্রুয়ারি শোনা যায়, কিন্তু আছে ডিসেম্বর থেকে জুন। কিছু কিছু সংস্কার হলে ডিসেম্বরে, কিছু কিছু বেশি হলে জুনে, তার মধ্যে এপ্রিল, এবং এখন লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বাট কিছুই কিন্তু এখনো নিশ্চিত না। অন্যদিকে এই যে লন্ডন ঘোষণার পরে আমাদের ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটি নিশ্চিত কেন হওয়া যাচ্ছে না? মানে বিএনপি তো সন্তুষ্ট হয়ে আসলো। নিশ্চিত নয়, নিশ্চিত নয়। বিএনপি সন্তুষ্ট, কে সন্তুষ্ট, কারা সন্তুষ্ট, তাতে তো আর নির্বাচন নিশ্চিত হবে না। যেমন নিশ্চিত নয় এই জন্য যে আমাদের প্রধান নির্বাচন কমিশনারই তো নিশ্চিত নয়। উনি তার রিয়াকশনে বলেছিলেন বা রেসপন্সে বলেছিলেন যে এই ঘোষণা তো কোনো সরকারি বা আনুষ্ঠানিক ঘোষণা নয়, এই ঘোষণায় কারো কোনো স্বাক্ষর নেই, এবং এই ঘোষণার মধ্যে কতগুলি বাট কিন্তু যদি এইসব আছে। তো সেই সব কারণে ওই সব না ঘটলে পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এটা কেউই নিশ্চিত নয়। এবং নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা না করা পর্যন্ত নাগরিক হিসাবে আমি কোনো নিশ্চিত বোধ করছি না, কারণ এই নির্বাচনের তারিখ নিয়ে অনেক কথাবার্তা হয় এবং আলোচনা। তাহলে আসলে আমি আসলে মূল ঐক্যমত কমিশন নিয়ে নিশ্চয়ই আপনিও বলছিলেন, কিন্তু এই প্রশ্নটা একটু করতেই চাই, আমি বারবারই করছি যে তাহলে কিসের ভিত্তিতে বিএনপি সন্তোষ প্রকাশ করলো? কারণ এই নির্বাচন বিষয়ে কথা হয়ে আগে তারা অসন্তুষ্ট হয়েছে, দল নিয়ে গিয়ে দেখা করে প্রধান উপদেষ্টার সাথে রোডম্যাপ না পেয়ে বলেছে যে অসন্তুষ্ট। তখনও ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলা হয়েছে এবং স্পষ্ট করে গণমাধ্যমে বলেছে অসন্তুষ্ট শব্দটি ব্যবহার করেছে। আর এখানে যৌথ বিবৃতির আগে তারা বললো সন্তুষ্ট। একই রকম টার্মস ছিল, প্রয়োজনীয় সংস্কার যদি সম্পন্ন হয়। তাহলে সন্তুষ্ট হলো আসলে কিসের ভিত্তিতে, কি মনে হয়? সন্তুষ্ট এই ভিত্তিতে বলতে পারেন যে একেবারে এপ্রিলের দিকে যে নির্বাচন ফেলে দেওয়া হয়েছিল বা এপ্রিলের কথাটা যখন আসে, তখন তারা যেহেতু ডিসেম্বর নিয়ে আলোচনা করছিলেন বা দাবি তুলছিলেন, সেই অর্থে মাঝামাঝি সময় ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে তারা সন্তুষ্ট হতে পারেন যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হলে তাদের অসন্তোষ নেই, এটা বলতে পারেন। বাট তারা আরো বিবেচনা করবেন, দেখবেন কিভাবে কি ঘটে। এখন ঐকমত্য কমিশনের ব্যাপারে যা যা আলোচনা করছি আমরা, যে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য হচ্ছে না বা একমত হতে পারছেন না, এবং না পারলে মৌলিক সংস্কার না হলে নির্বাচনের বিষয়টা নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে। এবং ছাত্র গণ অভ্যুত্থানের পরে জন্ম নেওয়া এনসিপি একটা রাজনৈতিক শক্তি, তাদের সাথে বর্তমান সরকারের একেবারে সম্পর্ক খুব গভীর বা নিবিড়, এবং সরকার প্রধানের উৎসাহে এই দলটি গঠিত হয়েছে। এবং এই দলটির সাথে যে সরকারের যে আচার আচরণ বা সরকার যেভাবে এই দলটিকে ট্রিট করে, তাতে বোঝা যায় যে তারা একটা স্পেশাল অবস্থানে আছে। যেমন ধরেন যে যখন বিএনপি কে ডাকা হয় কিংবা জামাতকে ডাকা হয়, তখন এনসিপি কেও ডাকা হয়, যদিও এনসিপি এখন পর্যন্ত রেজিস্টার্ড কোনো দল না। তাদের সাথে তারা হয়তো ডাক পেতে পারতেন পরের দিন অন্যান্য দলের সাথে, অন্যান্য ছোট ছোট দলের সাথে ডাক পেতে পারতেন, সেটা হতে পারতো, বাট তখন ডাকা হয়।
যেমন ধরেন এনসিপি যখন কোনো দাবি করে, একদিন দুদিন আন্দোলন করলে তাদেরকে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, 144 বাংলাও কিছু বলে না, এবং তাদের দাবির ভিত্তিতে অনেক সিদ্ধান্ত হতে আমরা অতীতে দেখেছি, এবং তারা হুমকি ধামকি এবং অনেক কিছু, তারা আন্দোলন করবেন, আবার অভ্যুত্থান করবেন, এইসব কথাবার্তা বলেন। সুতরাং তাদের একটা শক্তি আছে, শক্তিমত্তা আছে, তারা মনে করেন, এবং তাদের প্রতি বর্তমান সরকারের একটা সমর্থন আছে। এখন আমরা মৌলিক সংস্কার মানে কি? আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকবেন, নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যাবেন? অথবা আপনি পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে করবেন? আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে কিনা? আপনার 100 আসন যদি নারীদের জন্য রিজার্ভ থাকে বা সরাসরি নির্বাচনের ব্যবস্থা থাকে, তাহলে নির্বাচনটা কিভাবে হবে? এই সব কিছুই, আরো অনেক কিছু সরাসরি সংবিধান সংশোধনের সাথে যুক্ত, এবং সংবিধান সংশোধন না হবে এগুলো করা যাবে না। সুতরাং আপনি সংবিধান সংশোধন তো করতে পারছেন না, আপনি এই সংবিধানকে ফেলে দিতে পারছেন না। ফেলে দিলে জনগণ এটা মেনে নেবে না, এরকমই একটা ধারণা করতে পারি আমরা। তো এই যে সংবিধান আপনি ফেলে দিতে পারবেন না, বা বিএনপি এই সংবিধানের অধীনেই নির্বাচন করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে, এবং এনসিপি আগামীকাল এই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের বাতিল করার জন্য তারা দাবি করেছিল, তাদের যেহেতু লাস্ট ডেট কালকে, তারা কালকে তাদের রেজিস্ট্রেশনের জন্য খসড়া গঠনতন্ত্র জমা দিবে এই নির্বাচন কমিশনের কাছে। তো বাইরের কথা একরকম, মাঠের কথা একরকম, আমার কার্যক্রম একরকম আমরা দেখছি। একটা হতে পারে যে আমরা ঐক্যমত্য হতে পারি, কিসের ভিত্তিতে ঐক্যমত্য হতে পারি? যে আমরা পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যের ক্ষেত্রে আমরা কিছু কিছু পরিবর্তন আনতে পারি, সে ব্যাপারে আমরা ঐক্যমত্য হতে পারি। আমরা 100 আসন কিভাবে নির্বাচিত হবে নারীরা, সেটার ব্যাপারে আমরা ঐক্যমত্য হতে পারি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে ঐক্যমত্য হতে পারি। আমরা একজন ব্যক্তি বা একজন যিনি রাজনৈতিক দলের প্রধান, সেই রাজনৈতিক দলকে জনগণ যদি পছন্দ করে, ভোট দেয়, তারা যদি, তাদের মধ্য থেকে যদি একজন প্রধানমন্ত্রী হন, তিনি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এইসব ব্যাপারে ঐক্যমত্য হতে পারি। কিন্তু সেই সবকিছু করার জন্য, এইগুলো যদি মৌলিক ধরি আমি, তাহলে সেই সবকিছু করার জন্য আপনার সংবিধান সংশোধন করতে হবে। এই জন্যই একটি নির্বাচন করতে হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ, ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, যাদেরকে সমর্থন করবে, যাদেরকে ভোট দিবে, যে দলকে বা যে গোষ্ঠীকে ভোট দিবে, তারা একটা সরকার গঠন করবেন, এবং তারা তখন সকলের সমন্বয়ে একটা সংবিধান সংশোধনের একটা কাজ হাতে নিতে পারেন। এটা যে এখানে আমরা করা সম্ভব, এটা প্রশ্ন এখনো জমে যাচ্ছে, তারপরেও এই ঠিক শেষ জায়গা থেকেই প্রশ্নটা করি। আরো অনেকগুলো প্রশ্ন জমে গেছে, যদি আসে কথা প্রসঙ্গে আবার করব। জনগণ যাকে ভোট দেবে সেভাবেই তারা সংস্কারটা করবে তাদের জনগণের ম্যান্ডেট অনুযায়ী। কিন্তু এই প্রশ্নটাই কিন্তু, মানে আপনি যে বিষয়ে কথা বলছেন, এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন চ্যাথাম হাউসের সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে এই সংস্কারের আইডিয়াটা জনগণকেই কেন পছন্দ করতে দেয়া হচ্ছে না? যে রাজনৈতিক দলগুলো তাদের আইডিয়া নিয়ে আসবে, জনগণ পছন্দ করবে, যে দল পছন্দ, যে যার আইডিয়া পছন্দ হবে তারা গিয়ে সেই জনগণের আইডিয়াটাকে বাস্তবায়ন করবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে না, জনগণ সংখ্যানুপাতিক, মানে এটা হলেই ভালো হতো, কিন্তু জনগণ সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই বিষয়গুলো বোঝে না। জনগণ ভোট দেয় টাকার বিনিময়ে, যে যত বেশি টাকা দেবে তার পক্ষে জনগণ ভোট দেবে, তাদের উপর এটা ছাড়া যায় না। তাহলে কি বার্তাটা এরকম, মানে যে জনগণ বুঝতে পারে না, জনগণ বোঝে না, জনগণ সৎ না, ভোট দেওয়ার ক্ষেত্রে অসৎ, কিন্তু রাজনৈতিক দলগুলো বা ডক্টর মোহাম্মদ ইউনূস এর সরকার, রাজনৈতিক দলগুলো তারা বুঝতে পারছেন এবং তারা সৎ? দেখেন, জনগণের ব্যাপারে যদি এই ধরনের কথা বলা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। জনগণের কোনো অংশ যে টাকার বিনিময়ে ভোট দেন না, এরকম একেবারে বলা যাবে না যে না, আমাদের দেশে ভোটে কোনো টাকার কোনো আপনার প্রভাব নেই। টাকার বিনিময়ে ভোট দিয়ে ওইভাবে না বলে আমরা বলি যে টাকার প্রভাব আছে। এই জন্যই মানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বা যারা এইসব নিয়ে চর্চা করেন, বিশ্লেষণ করেন, যারা বাংলাদেশকে একটা ভালো গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চান, তারা কিন্তু কালো টাকা এবং পেশি শক্তির ব্যাপারে নানান ভাবে কথাবার্তা বলেন, এবং সেগুলো বন্ধ করার জন্য আমাদের নির্বাচনী আইনে কতগুলি ব্যবস্থাও করা হয়েছে। কত টাকা খরচ করতে পারবেন, কি ধরনের পোস্টার করতে পারবেন, টাকার হিসাব দিতে হবে, আইনে ব্যবস্থা আছে। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, বা যে কেউ প্রশ্ন তুলতে পারে যে সেগুলো কি ঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। এই প্রয়োগ করার দায়িত্বটা তো এই সরকার যখন থাকে, গড় যখন থাকে, গভর্নমেন্ট অফ দ্য ডে, তারা যখন নির্বাচন করেন, প্রয়োগ করার দায়িত্ব তাদের।
2008 সালে টাকার বান্ডিল নিয়ে বস্তা নিয়ে অনেকে ধরা পড়েছিলেন এবং আমরা মিডিয়াতে এগুলো দেখেছি। সুতরাং যদি তারা প্রয়োগ করতে চান, তারা যদি সৎ হন, তারা যদি কমিটেড থাকেন, তাদের যদি সদিচ্ছা থাকে, তারা ওই আইনগুলো, ওই ব্যবস্থাগুলো প্রয়োগ করতে পারবেন। কিন্তু আপনি যদি একেধারে বলে দেন যে জনগণ টাকার বিনিময়ে ভোট দেয়, এটা গ্রহণযোগ্য নয়। এরকম কথাবার্তা তো আইয়ুব খানও একসময় বলতেন যে জনগণ গণতন্ত্রের জন্য রেডি নয়, মানে এক ব্যক্তি এক ভোটের জন্য রেডি নয়, এই জন্য বেসিক ডেমোক্রেসি একটা চালু করা হলো। উনি একটা বেসিক ডেমোক্রেসি চালু করেছিলেন, বাট এগুলো তো টিকে নেই। সুতরাং আমি ওই বিতর্কে যেতে চাই না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলেছেন খুব ক্যান্ডিডলি বলতে পারেন, বাট তার তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার এই বক্তব্য জনগণকে অবশ্যই লজ্জিত করে এবং আমরা লজ্জিত বোধ করি জাতি হিসাবে যে আমাদের জাতি এখানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি বললেন যে এই জাতি টাকা নিয়ে ভোট দেয়। তো বিষয়টাকে আমি ওভাবে দেখতে চাই না, বাট টাকার একটা প্রভাব আছে, কালো টাকারও একটা প্রভাব আছে, এবং সেই বেশি শক্তির প্রভাবটা একটা আসলে প্রভাব আছে। রাজনৈতিক দলগুলোই এটা খাটায়, পারলাম না। তাই নয় কি? সেই প্রভাবটা হ্যাঁ, আসলে এটা টাকা তো রাজনৈতিক দলগুলোই ক্যান্ডিডেটরা দেয়। খাটায় সবসময়। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোই খাটায়। হ্যাঁ। আর জনগণের অংশগ্রহণ, সংস্কারের জনগণের অংশগ্রহণ, এটা খুব একটা ভেগ টার্ম। সংস্কারের জনগণ কিভাবে অংশগ্রহণ করবে? ধরেন একটা আন্দোলনে, বড় আন্দোলনে, বড় বিপ্লবে, অভ্যুত্থানে, মুক্তিযুদ্ধে দেশের তো সব জনগণ কখনোই অংশগ্রহণ করে না। জনগণের মধ্য থেকে যারা এগিয়ে যায়, যারা সামনের কাতারে থাকে, যারা জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করে, সেটা রাজনৈতিক দল হতে পারে, যে কোনো ব্যক্তি, নাগরিকও হতে পারে, গোষ্ঠীও হতে পারে, তারা এইসব কাজে এগিয়ে আসে এবং তারা জনগণের বক্তব্যটা তুলে ধরে। সুতরাং রাজনৈতিক দলগুলো জনগণের কথাটাই বলে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এখন আপনি ধরেন এই যে ঐক্যমত্য কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, তারা কৃষকের সাথে আলোচনা করে না, নদীর মাঝির সাথে আলোচনা করে না, যারা মৎস্যজীবী তার সাথে আলোচনা করে না, যারা পাথর উত্তোলন করে নদী থেকে তার সাথে আলোচনা করে না, রিক্সা পুলের সাথে করে না, বা কৃষি শ্রমিকের সাথে করে না। এই কথাগুলো বলার খুবই অর্থহীন। এরকম আলোচনা পৃথিবীর কোনো দেশে কোনো কালেই হয়নি। ওই ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, সেকেন্ড রিপাবলিক বলেন, আরো বড় বড় বিপ্লবের কথা বলেন, অক্টোবর রেভলিউশন বলেন, সব কিছু যদি আমরা বিবেচনা করি, চিন্তা করি, আলোচনা করি, তাহলে দেখবো যে একদম ব্যাপক জনগণের পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আসলে আলোচনার স্কোপটা খুব কম, এবং সেখানে আলোচনা নিয়ে যেতে হবে রাজনৈতিক দলের মাধ্যমে, অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে, যারা এই রাজনৈতিক দলগুলো, মানে যেহেতু রাজনৈতিক দলগুলো বোঝেন, রাজনৈতিক দলগুলো আসলে সৎভাবে এইতে পালন করবেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে যে আলোচনা হচ্ছে তার মাধ্যমে একটা বাস্তবায়ন হবে, তারই বা নিশ্চয়তা কি? মানে এই রাজনৈতিক দলগুলো তো অতীতেও অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই এরশাদ পতন আন্দোলনের সময় তাদের 3 জোটের রূপরেখা, বা 11 সরকারের সময় সংস্কার প্রস্তাবনা, নানান রকম, এমনকি 18 নির্বাচনের আগে সব দলগুলো মিলে আলোচনা হলো। তারপরে রাজনৈতিক দলগুলো তো প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি রাখে না, তার নজির অনেক আছে। তাহলে এই যে, এটাও আসলে পুরনো প্রশ্নই, এই যে আলোচনা হচ্ছে, সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে, তারপরে সেটি বাস্তবায়ন না করলে, ধরুন ঐক্যমত হলো আর কি, সংসদে গেল, ধরে নেওয়া হচ্ছে বিএনপি যাবে, বিএনপি গেল, যদি তারা না মানে কি হবে? তারপর কি করা যাবে? না মানলে কি হয়? এটা তো হয়ে গেছে, বাংলাদেশে ঘটে নেই। আপনি মানেন নাই, তারপর আপনি ক্ষমতায় থাকতে পারবেন? আপনি কিছুদিন থাকতে পারবেন, 10 বছর থাকতে পারবেন, 8 বছর থাকতে পারবেন, 15 বছর থাকতে পারবেন, তারপর তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে এগুলো বিবেচনা করতে হবে যে তারা এমনিতেও তো যদি নির্বাচন হলে, তাদের স্বাভাবিক প্রতিশ্রুতি রক্ষা নির্বাচন না আমরা করেন। দেখেছি 5 বছর পর পর এমনিই পরিবর্তন হয়ে যায় যদি সুষ্ঠু নির্বাচন হয়। 5 বছর পর পর পরিবর্তন হতেই পারে। সুতরাং আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আগামী 5, 7টা, 10টা নির্বাচন করতে পারি, নির্বাচনী ব্যবস্থাটা চালু রাখি, তাহলে আমরা অবশ্যই যে রাজনৈতিক দলগুলো বা যে ক্যান্ডিডেট, সংসদ সদস্য, যিনি তার এলাকায় কিছু প্রতিশ্রুতি দিবেন এবং তার দল যে প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতিগুলো যদি তারা অনুসরণ না করেন, নিশ্চয়ই জনগণ ভোট দিয়ে সে তাদেরকে ফেরত পাঠাবে, তাদেরকে আর পুনরায় নির্বাচিত করবে না। এই আস্থাটা আমাদের জনগণের উপর রাখতে হবে, কিন্তু জনগণকে ভোট দেওয়ার সুযোগটা দিতে হবে, যেটা 14, 18 এবং 24-এ জনগণ সেই ভোট দেওয়ার সুযোগটা পায়নি। এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ না পেলে, এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি, গণতন্ত্রের জন্য প্রতিশ্রুতি, মানবিক অধিকারের জন্য প্রতিশ্রুতি, সুশাসনের জন্য প্রতিশ্রুতি, এবং দেশের উন্নয়ন, মানুষের ভাগ্যের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা, অনেক নানান বিষয় আছে, অনেকগুলো বিষয়, তাদের যে প্রতিশ্রুতি থাকে সেগুলো যদি প্রতিপালন না করেন, তাদেরকে অবশ্যই সরে যেতে হবে, হয় ভোটের মাধ্যমে, না হলে জনরোষের মাধ্যমে। সুতরাং রাজনৈতিক দলগুলো তো এটা জানেন। এখন যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছেন এবং যারা এখন সক্রিয় নাই, বাট মাঝে মাঝে জটিকা মিছিল করেন,
তারা সকলেই জানেন, সকল রাজনৈতিক দল জানে বাংলাদেশের, যে জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৌদ্ধবাদের বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয় না থাকলে, আন্তরিক না থাকলে, ভবিষ্যতে যদি সুশাসন দিতে ব্যর্থ হন তারা, অর্থনৈতিক উন্নয়ন করতে ব্যর্থ হন, জনগণের যে অভাব অনটন দূর করতে ব্যর্থ হন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যর্থ হন, তাহলে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দেবে, হয় ভোটের মাধ্যমে, নয়তো রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে। মানে ছুড়তেই থাকবে, মানে ছুড়ে আসলে কি পাবে জনগণ? জনগণ ছুড়ে যাকে পাবে তাকেও আবার ছুড়ে ফেলে দেবে। এই ছোড়ার মধ্যে কিন্তু থাকতেই হবে। পৃথিবীর সব দেশেই আমাদের পরিবর্তনের মধ্যে থাকতে হবে। ছুড়ে ফেলে দেওয়া একটা কঠিন রাজনৈতিক শব্দ, যেহেতু আমাদের দেশে এরকম অভ্যুত্থান দেখেছি আমরা তো আমাদের এই লাইফ টাইমে 69 অভ্যুত্থান দেখেছি, 90 গণ অভ্যুত্থান দেখলাম, 24 গণ অভ্যুত্থান দিলাম, মানে 3টা বড় বড় গণ অভ্যুত্থান দেখলাম, এবং আমরা অনেক আন্দোলন দেখেছি, তাই না? অনেক আন্দোলন, নিপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রের অধিকারের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে অনেক আন্দোলন আমরা দেখেছি। তো আমাদের দেশে তো এটা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে যদি রাজনৈতিক দলগুলো নিজেরা শিক্ষা না নেয়, নিজেদের পরিবর্তন যদি না করে, নিজেরা যদি আত্মশুদ্ধ না হয়, তাদের দলের মধ্যে যে সংস্কার করার দরকার, যে গণতন্ত্র আনা দরকার, সেটা যদি তারা না করে, অফকোর্স তাদের এই ব্যাপারে ক্ষমতায় যাওয়ার জন্য আছে বা বিবেচনা করা হচ্ছে, করতে হবে। তারা কতটা আত্মশুদ্ধ হলো সেই প্রশ্নটাই আমি আসি। কিন্তু নির্বাচন এবং ভোটের বিষয় যেহেতু আপনি বলছেন বারবার, বিবিসির সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন সেটি আওয়ামী লীগ না থাকলে কিভাবে হবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটরের বরাত দিয়ে বলছেন, তিনি যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞাটি দিয়েছেন, তিনি বলছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো দলের অন্তর্ভুক্তি নয়, সব মানুষ ভোট দিতে পারলেই তা অন্তর্ভুক্তিমূলক। ঠিক এই ব্যাখ্যাটাই দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক এই ব্যাখ্যাটাই। মানে তার ব্যাখ্যা ভুল হলে এই ব্যাখ্যা ঠিক বলা যাবে কি করে, বা এই ব্যাখ্যা ঠিক কিনা? না, এই ব্যাখ্যাটা ঠিক না, কারণ এই ব্যাখ্যাটা আমরা অতীতের যে শাসক আছে তারাও একই ব্যাখ্যা দিতেন, যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে না, যদি জনগণ ভোট কেন্দ্রে যায় এবং জনগণ যদি ভোট দেয়, এবং সেটারও কোনো পার্সেন্টেজ নাই। আপনি এখন 10%, 5% ভোট দিল, অন্যরা ভোট দেয়নি, সুতরাং জনগণ তো এসেছিল ভোট কেন্দ্রে, এবং সেই ভোটের ভিত্তিতে একটা নির্বাচন হয়েছে, এগুলো গ্রহণযোগ্য হয় না। এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে না যে শুধুমাত্র জনগণ অংশগ্রহণ করলেই আপনার সবকিছু ইনক্লুসিভ হয়ে যাবে। তাহলে তার একটা, মানে তার জন্য আবার আমাদের আলোচনা করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচন মানে কি 80%-এর উপরে জনগণ অংশগ্রহণ করছে কিনা। মানে রিয়েলি আপনি খাতায় কলমে বা মিডিয়াতে দেখিয়ে দেবেন এমন না। 80%, আমাদের দেশে 80%-এর উপরে ভোট পড়ার রেকর্ড আছে। 2008 সালে 87% ভোট পড়েছিল। সাধারণত মানে আমাদের পার্লামেন্টের নির্বাচনে আমরা যদি 70 সাল থেকে হিসাব করি, তাহলে আমাদের দেশে এই 70-এর বেশি, এই 80 কাছাকাছি সবসময় ভোট পড়েছে, গড়ে 80 ভাগ। 80 ভাগ লোক যদি ভোট কেন্দ্রে যায়, তখন হয়তো আমরা এই দাবিটা করতে পারবো, কিন্তু তার আগে আমরা এই দাবিটা করতে পারবো না। উৎসাহিত করতে পারি যে একটি দল না আসলেও স্বৈরাচার চলে গিয়েছে, তারা যদি অংশগ্রহণ না করে বা তাদেরকে যদি আমরা অংশগ্রহণ করতে না দেই, তারপরেও যদি ব্যাপক জনগণ, 80% জনগণ ভোটে আসে, তাহলে হয়তো সেটাকে নির্বাচন বলতে হবে। তখন আর ইনক্লুসিভ কথা বলার দরকার নেই, তো জনগণের নির্বাচন হয়ে যাবে। আর যখনই আপনি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেন, অন্তর্ভুক্তিমূলক, সেই ব্যাপারে আমরা গত 20 বছর ধরে আলাপ আলোচনা করেছি। অন্তর্ভুক্তিমূলক মানেই হচ্ছে সকল রাজনৈতিক দল যারা রেজিস্টার্ড এবং যাদের জনসমর্থন আছে, যারা ভোট করতে চান, তারা ভোট করবেন, এবং ভোটের সময় তাদের সুযোগ নিশ্চিত করা হবে, সমান সুযোগ, তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না, এবং তারা নির্বাচন করতে পারবেন, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মতো সমান সুযোগ পাবেন। তখন এটাকে ইনক্লুসিভ, কত শতাংশ মানুষ বা কত মানুষ আসলে ভোট দিতে যাবেন বা ভোট দেবেন সেটা নিশ্চয়ই আমরা ভোটের সময় দেখতে পাবো, কিন্তু আগে থেকে যদি একটু ধারণা, অনেক তো পূর্বাভাসের বিষয় থাকে, সেটা যদি একটু জানতে চাই যে যে বাস্তবতা, যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র এখন দেখা যাচ্ছে, তাতে কি মনে হয় আসলে জনগণ ভোট দেবে? যেমন 24-এর নির্বাচন, তখনও দল তো ছিল, অনেকগুলো দলই নির্বাচন করেছে, মানুষের হাতে বিকল্প কি ছিল সেই প্রশ্নটা তখনও এসেছে। বিএনপি তখন বারবার একটা কথা বলতো, আপনি কি ড্রেনের পানি খাবেন নাকি নাকি নালার পানি খাবেন, এই দুটো অপশন আছে আপনার হাতে, এখান থেকে একটা নিতে হবে। এবারে তার ব্যতিক্রম আসলে কি হবে, কি আছে? না, এবারেও একই ধরনের প্রশ্ন উঠবে, যখন ইনক্লুসিভ নির্বাচন হবে না, তখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না, তখন প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আলোচনা হবে, এবং এটা নিয়ে দীর্ঘ বিতর্ক হবে, যে কারণে সম্ভবত জাতিসংঘের
সেই ভদ্রলোকের কথাই বলা হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশে একটি দল নিষিদ্ধ করার জন্য যে আইন করা হয়েছে সেই আইনটা ঠিক হয়নি, এবং সেই আইনটার ব্যাপারে তারা কঠোর সমালোচনা করেছেন। তো সেই আইনটার ব্যাপারে যদি আমরা জাতিসংঘের অনেক কথাই আলোচনা করি, শুনতে চাই, এবং জাতিসংঘকে যখন আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করি মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদির জন্য, তখন এই বিষয়টা তো গুরুত্ব দিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং এটা একটা সমাধান খুঁজে বের করতে হবে। আপনি আরেকটা কথা বলছিলেন যে দলগুলো আসলে এই পরিস্থিতি বিবেচনায় ও ইতিহাসের যে মানে ছুড়ে ফেলে দেওয়ার যে বিবেচনায়, তাতে আসলে তারা আত্মশুদ্ধ হবে। সেই আত্মশুদ্ধির জায়গায় কি আপনি দলগুলোকে দেখছেন, যারা ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে আছে তারা? আমি এখনো দেখছি না। এই আত্মশুদ্ধির বিষয়টা তখনই ভালোভাবে দেখা যাবে যখন তারা ক্ষমতায় যাবেন। ক্ষমতায় যাওয়ার আগে তো সবারই নমনীয় থাকেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, অনেক ভালো একটা ইশতেহার তৈরি করেন এবং দেশের মঙ্গলের জন্য তাদের প্রাণ কাঁদে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা তাদের ইশতেহার ভুলে যান, তারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভুলে যান, এবং তারপরে যা ঘটে আমরা তো দেখেছি কি ঘটে। তারপরে সুশাসন থাকে না, দুঃশাসন হয়ে যায়। তারপরে আপনার সুনীতি থাকে না, সব দুর্নীতি হয়ে যায়। আপনার লুটপাট হয়, আপনার চাঁদাবাজি হয়, আপনার গুম খুম, আয়নাঘর, নির্যাতন এবং বিভিন্ন ধরনের জঙ্গলি আইনের প্রয়োগ হয়। আমার যে পরিমাণ উন্নয়ন হওয়া দরকার সেই উন্নয়ন মুখ থুবড়ে পড়ে। তো সব মিলিয়ে এগুলো তো ক্ষমতায় যাওয়ার পরে আরো ভালোভাবে আমরা দেখতে পারবো। যারাই ক্ষমতায় যান তখন তাদের অতীতের দেখা বাস্তবতা থেকে যদি একটু জানতে চাই, অতীতে দেখা যা দেখেছি আর কি, সেখান থেকে যদি জানতে চাই যে আওয়ামী লীগ নাই, বিএনপির ধারে কাছে কোনো প্রতিদ্বন্দ্বী আছে বলে দেখা যাচ্ছে না বলে অনেকে বলছেন, বা যেই জরিপগুলো আসছে তাতেও দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা নাই। এ কারণেই কি বিএনপি ক্ষমতার দৌড়ে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে, এটাই কারণ? নাকি বিএনপি এমন কিছু কি আসলে দেখাতে পেরেছে যে তারা আসলে কেন ভালো, তারা আসলে কোথায় কোথায় তাদের অতীতের জায়গা থেকে তারা পরিশুদ্ধ হলো, এরকম কি কিছু দেখাতে পেরেছে বিএনপি? বিএনপির তো একটা সংস্কার প্রস্তাব ছিল যেখানে তারা বলছিলেন যে তারা 2 দফার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার প্রস্তাবে বেশ কিছু ভালো প্রস্তাব ছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো করতে হবে। তো সেই প্রস্তাবগুলো বিএনপি যদি এখনো মনে করে যে তারা কার্যকর করতে চায়, এবং আমরা যদি এই সরকারের পরিবর্তনটা পাই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনগুলো হবে, এবং বিএনপি যদি তাদের সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নিয়ে যেতে চায়, তখন হয়তো বিএনপি যদি, আমি জানি না তো নির্বাচনে কারা মানে কাদেরকে জনগণ পছন্দ করবে। এখন পর্যন্ত বিএনপি দৌড়ে এগিয়ে আছে এই জন্য যে বিএনপি একটা বড় দল এবং অনেক পুরাতন একটা দল, সেই দলের একটা সক্ষমতা আছে, তাদের জনসমর্থন আছে। সেভাবে জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলোর সমর্থন কিছুটা বেড়েছে। তো ওই তুলনায় বাড়েনি যে তুলনায় তারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবেন, এটা এখন মনে হচ্ছে না। সে কারণে মনে হয় যে বিএনপি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে, এবং তারা হয়তো একটা ভালো ভোট হলে তারা একটা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। তখন আসলে তারা সরকার গঠন করার পরে তারা যে সংস্কারের ব্যাপারে কথা বললেন, যে প্রতিশ্রুতিগুলো দিলেন, অথবা জাতীয় ঐক্যমত্যে যেসব বিষয়ে তারা একমত হবেন, এবং এইটার যে চার্টারে যদি তারা সিগনেচার করেন, সাইন করেন, এবং এই চার্টারটা যদি জনগণের সামনে তুলে ধরা হয়, তখন নিশ্চয়ই আমরা একটা দলগুলোর মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। কিছুটা পরিবর্তন হয় নাই এরকমটা মনে হয় না। তাদের যে প্রধান নেতা এখন কিন্তু এখনো দেশে ফিরে আসেননি, বাট এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বিএনপির কিছু কিছু লোকজন এবং বেশ কিছু এলাকায় তাদের যে কার্যক্রম, সেটা নিয়ে অনেক সমালোচনা আছে। সেই কার্যক্রমগুলোর মধ্যে চাঁদাবাজি আছে, দখল আছে, ইত্যাদি আছে, এবং সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বাট ফাইনালি একটা জিনিস আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, দেশে একটা সরকার আছে, সেখানে বিএনপি হোক আর অন্য দল হোক, যে কোনো দল, যে কোনো রাজনৈতিক সংগঠনের নামে কেউ যদি এসব করে, সেগুলোকে বাধা দেওয়া এবং সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। সেখানে আপনি এরকম খোলা হাতে ছেড়ে দিচ্ছেন কেন, সেই ব্যাপারে কিন্তু মানুষজন কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করা শুরু করেছে। কারণ তারা বলছে যে এটা ইচ্ছা করে করতে দেওয়া হচ্ছে, যাতে এই বিএনপির যারা তৃণমূলের দুষ্টামি করছে বা যারা পার্টির নির্দেশ অমান্য করছে, তারা এসব করতে থাকুক, এবং তার ফলে জনমনে তাদের সম্পর্কে একটা বিতৃষ্ণা হোক। এই কাজটা তো সরকারের। আপনি বলতে পারেন না যে সরকার আছে কিন্তু অন্য একটা রাজনৈতিক দল সবকিছু দখল করে নিচ্ছে, চাঁদাবাজি করতেছে, সন্ত্রাস করতেছে। তো এটা তো করতে দেওয়া যাবে না। করতে দেওয়া হচ্ছে কেন? তারপরে আছে যে মবের মূল্য, যেটা মবতন্ত্র, সেটাও তো আমরা সরকারকে
ভালোভাবে কঠোরভাবে মোকাবিলা করতে দেখি না। মাঝে মাঝে মুখে কঠোর কথাবার্তা বলেন, বাট দেখি না। অনেকে মনে করেন যে এই মব হচ্ছে সরকারের আরেকটা অস্ত্র, যে এটা দিয়ে সরকার কাউকে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে। জি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি আইনের শাসন, আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টা এটা একটু পরে আসতে চাই। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আসলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই বিষয়টাতে আসার। কিন্তু ঐক্যমত কমিশনের আর একটা জায়গায় একটু শেষ করে দিই এই প্রসঙ্গটা, যে যেটি আমরা দেখলাম লন্ডনে বৈঠক হয়েছে, সেখানে যৌথ বিবৃতি হয়েছে, নির্বাচনের তারিখ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই জন্য একরকম মান অভিমান করে যে সেখানে সিদ্ধান্ত কেন হলো, জামাত বৈঠকে গেল না। প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে ফোন করলেন, মান অভিমান ভেঙে গেল, বৈঠকে আসলেন। আসার পরে অন্য কিছু দল আবার মান অভিমান করলো, যে তাদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে, বেশি তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এনসিপি এবং জামাতকে। এইরকম একটা পরিস্থিতি সেখানেও তৈরি হলো। সেখানে আবার বৈঠক থেকে বেরিয়ে যাওয়া, তাদেরকে আবার মান অভিমান ভাঙিয়ে নিয়ে আসা, মান অপমান, অনুরাগ বিরাগ, অভিমান, অনেক কিছু হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, দেশে তো এখন পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্টে আমরা এসব ওয়াকআউট টাইপের জিনিসপত্র দেখি। এখন আমাদের রাজনৈতিক দলগুলা এই ঐকমত্য কমিশনের আলাপ আলোচনাটাকে একটা মিনি পার্লামেন্টের মতো মনে করছেন কিনা আমি জানি না। এই জন্য তারা হয়তো তাদের বক্তব্য এরকম প্রকাশ করছেন এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছেন, মান অভিমান করছেন অথবা ওয়াকআউট করছেন, পরে আবার যোগদান করছেন। ভালো, এটা খারাপ হিসাবে আমি দেখি না। আলাপ আলোচনা চলুক, তাদের বক্তব্য পেশ করুক, তাদের প্রতিবাদটা তারা ইয়া করুক, এটাকে কি বলে, রেজিস্টার্ড করুক তারা প্রতিবাদটা, এবং প্রতিবাদ করে যে বেরিয়ে আসলেন সেটা একটা রেজিস্টার্ড হয়। কেন ভিতরে প্রতিবাদ করলে অনেক সময় তো আপনারা যারা মিডিয়ার সাথে কাজ করেন, আমরা যখন মিডিয়াতে রিপোর্ট গুলো দেখি তখন তো এটা টের পাই না। সুতরাং এবার আমরা টের পেলাম যে ভিতরে আলাপ আলোচনার মধ্যে এই যে সময় কম দেওয়া, সময় না দেওয়া, সময় বেশি দেওয়া, অথবা লন্ডনে একটি দলের সাথে কেবলমাত্র আলোচনা করা, এসব নিয়ে তাদের প্রতিবাদ আছে এবং প্রতিবাদটা প্রকাশ্যে তারা এসেছেন, সামনে এসেছেন। নর্মালি আমরা যেটা দেখতাম এর আগের কথা যদি বলি, তাহলে দেখতাম যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে, রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরে আমাদের প্রেস সেক্রেটারি উনি একটা বক্তব্য রাখতেন যে কি কি আলোচনা হয়েছে। ওনাকে যখন বলা হতো যে, ধরেন বলা হলো যে বিএনপি তো এটার নির্বাচনের ব্যাপারে তাদের তো এই দাবি আছে, তাদের এটা প্রতিবাদ করেছে প্রধান উপদেষ্টা এই বিষয়টা, তখন উনি বলতেন না, কেউ তো ভিতরে কোনো প্রতিবাদ করেনি। তো সেই অর্থে আমি মনে করি এটা একটা পজিটিভ। এই প্রতিবাদের মধ্য দিয়ে অথবা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের ঐকমত্য কমিশনের যে আলোচনা সেটা সামনে এগিয়ে যায়, এবং আমাদের যে খুবই প্রত্যাশিত একটা জাতীয় নির্বাচন যেটা ঘটতে হবে, এবং ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করেছেন এটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। তা আমরা সেই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচনটা যাতে এই সবের মধ্য দিয়ে উতরে যে আমরা সেই নির্বাচনটা করতে পারি, সেটাই হতো আমাদের প্রত্যাশা করতে পারি। এখন নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এই দাবিটা মানে আগেও ছিল, এখনো জামাত বললো যে, এবং সেটি ডিসেম্বরের মধ্যেই সম্ভব। তারা এই দাবিটা করছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। এনসিপিও এই দাবি তো আগেই জানিয়ে রেখেছে। এটির বাস্তবতা কতটা বলে আপনি মনে করেন? জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, সরকার কি এটা দেওয়ার মতো অবস্থায় আছে? বিএনপি এটা মানে না। না, সরকার তো 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারেনি, এটা প্রমাণ আছে। এবং আমাদের ইলেকশন কমিশন কিন্তু বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। সুতরাং ভালো নির্বাচন বা আরো ভালো নির্বাচনের জন্য তাদের আরো সময় লাগতে পারে, সেটা অন্য কথা। বাট 90 দিনের মধ্যে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন করা উচিত এবং ভালোভাবে করা যেতে পারে। এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এইটা তো ব্যাপারে ঐকমত্য হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং বিএনপি এটাতে রাজি হবে না এই জন্য যে আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা কি বলে। আমরা এই জিনিসটা শুরু করেছিলেন জেনারেল আইয়ুব খান পাকিস্তানে, একটু আগে যেটা বললাম যে তিনি মনে করেছিলেন যে জনগণ এখনো গণতন্ত্রের জন্য উপযুক্ত না, এই জন্য একটা বেসিক ডেমোক্রেসি করতে হবে। তখন তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে দিয়ে 80,000 আমরা যোগ করে বলতাম যে 80,000 ফেরেস্তা নির্বাচন করছে, 80,000 প্রতিনিধি তারা আইয়ুব খানকে নির্বাচিত করতেন, বা প্রেসিডেন্ট পদে যিনি দাঁড়াবেন তাকে নির্বাচন করবেন। সেটা ছিল একটা স্থানীয় সরকার নির্বাচন। এরপরে জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, ও তো এখানে বলে রাখা ভালো, আইয়ুব খানের কোনো দল ছিল না, ওইটার মধ্যে দিয়ে তিনি দল সংগঠিত করেছেন। দলের নাম মুসলিম লীগ, অসুবিধা নেই। এরপরে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন তারও কোনো দল ছিল না, তিনি ওখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন, কেননা এর মধ্যে দিয়ে দল গঠনের মতো শক্তিশালী লোকজন খুঁজে পাওয়া যায়। জেনারেল এরশাদ সাহেব একই কাজ করেছেন। সুতরাং আমরা দেখি যে তিনজন জেনারেল আইয়ুব খান, জেনারেল এরশাদ, জেনারেল জিয়াউর রহমান, তারা তিনজনেই তাদের যখন দল ছিল না তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন দল গড়ে তোলার জন্য। তো বিএনপি তো সেই অভিজ্ঞতা আছে, বিএনপি তো জানে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি।
তো সেই কারণে বিএনপি এটাতে রাজি হওয়ার কোনো কারণ নেই। এবং স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে এটা নিয়ে একটা বিতর্ক আছে, এটা আলাদাভাবে অনেক কথা বলা যায়। আগে হলেও তেমন ক্ষতি নেই, পরে গেলেও তেমন ক্ষতি নেই, বাট বিএনপি এটাতে রাজি হবে না, কারণ তারা মনে করে যে এনসিপি যে নতুন দল এবং জামাতে ইসলামী তারা স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে তাদের সংগঠনটাকে শক্তিশালী করতে চায়। একটা বড় রিস্ক হবে এটা, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয় এবং নির্বাচনটা একেবারে একদম তৃণমূল পর্যায়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এবং গোষ্ঠী গোষ্ঠীতে হয়। নদীর এই পার ওই পার, খালের এই পার ওই পার, স্কুলের এই পাশে ওই পাশে। তো সেখানে এই অনেক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অনেক হতাহতর ঘটনা আমরা দেখেছি। সেরকম একটা স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে না পারে এই সরকার, তখন প্রশ্ন উঠবে তাহলে কি এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন করা যায় কিনা। সুতরাং এইরকম একটা পরীক্ষামূলক নির্বাচন করার প্রয়োজন আমি নাগরিক হিসেবে এখন মনে করছি না। জি, আপনি মনে করছেন এটা প্রয়োজন আছে। আসি এবার একটু ইশরাক হোসেনের বিষয়ে, যেটি চলছে একরকম অচল অবস্থা, ঢাকা মানে সিটি কর্পোরেশনের একরকম অচল অবস্থা। সেখানে ইশরাক হোসেন শপথ না নিয়েও দায়িত্ব পালন করছেন, একরকমের দায়িত্ব পালন করছেনই বলা চলে। অন্যদিকে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলছেন যে তিনি ক্রিমিনাল অফেন্স, সরকারি কাজে বাধা দিচ্ছেন এবং তিনি ক্রিমিনাল অফেন্স করছেন। এই অচল অবস্থা তৈরির পেছনে মূল দায়, মানে নিশ্চয়ই সব পক্ষেরই কিছু ভূমিকা থাকে, কিন্তু মূল দায় আপনি কাকে দেবেন এই অবস্থা তৈরির পেছনে? মূল দায় সরকারের, মূল দায় আসিফ মাহমুদের। তিনি যেহেতু বলেছেন ক্রিমিনাল অফেন্স হচ্ছে এটা, মূল দায় সরকারের। কারণ হচ্ছে যে এই মামলাটা যখন চলে তখন সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মামলার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল এবং সেখানেই তাদের বক্তব্যগুলো তুলে ধরা উচিত ছিল, সেটা তারা করেননি। বরঞ্চ এই মামলার আগে চট্টগ্রামের একটা মামলায় রায় হয়েছে এবং তাকে তারা শপথ পড়িয়ে তাকে দায়িত্ব পালন করতে দিচ্ছেন। তো হঠাৎ করে ইশরাকের ব্যাপারে তারা এরকম ঘুরে দাঁড়ালেন কেন? যে এমন হতে পারে তারা ভাবতেন যে রাজধানীর এই দক্ষিণ সিটি কর্পোরেশন খুবই ইম্পর্টেন্ট একটা স্থানীয় সরকার এবং এই স্থানীয় সরকারকে বিএনপির কাউকে যদি বসতে দেওয়া হয় তাহলে সেটা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য সমস্যা হতে পারে। এইসব চিন্তা ভাবনা থেকে তো এইসব করেছেন। এইসব করার জন্য যে প্রস্তুতি, যে আইনগত ফাইট, সেটা তো তারা করেন নাই। এবং তারপরে তাদের যখন নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করলো তখন তারা একটা একটা বিচারিক প্রক্রিয়ার কথা বলে, যে আদালতে একটা রিট হয়েছিল, একজন ব্যক্তি করেছিলেন, সরকার করেনি কিন্তু, হ্যাঁ, তারপরে এই বিচারিক প্রক্রিয়ার কথা বলে তারা সেই রিটের ব্যাপারে তারা কোনো পক্ষ হলেন না এবং তারা সময় ক্ষেপণ করলেন। এখন তারা বলছেন যে ওই মেয়াদ তো শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে ইশরাক সাহেবের তো এই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট হওয়ার ফলে তার একটা রাইট আছে এবং ঘটনা, এই উদাহরণ, চট্টগ্রামের উদাহরণের জন্য তিনি এটা মনে করছেন তার প্রতি অন্যায় করা হচ্ছে। তো সেই জন্য মূল দায়টা হলো সরকারের। সরকার কি এখানে ছলচাতুরি করলো, পদক্ষেপ চালাকি করলো, ছলচাতুরি করলো? এরকম তো মনে হচ্ছে, একটা চালাকি তো মনে হচ্ছে। কেন আপনি গেজেট করালেন তখনও কিছু বললেন না, গেজেটের জন্য যখন আপনার আইন মন্ত্রণালয়ে তারা মতামত চাইলো তখনও বলে দিলেন যে নির্বাচন কমিশন যেটা সঠিক মনে করবে সেটা করবে। আপনারা এই ব্যাপারে কোনো আপিল করলেন না, কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করলেন না, অযথা সময় ক্ষেপণ করলেন। তো সেটাকে আপনি সময় ক্ষেপণ করা বলতে পারেন ডিপ্লোম্যাটিক্যালি, কিন্তু ছলচাতুরি বলতে পারেন। ছলচাতুরি বলাটাই হয়তো ইশরাক সাহেব সেটাই বলবে, মানে এটা এক ধরনের চাতুর্যপনা হয়েছে এবং এটা তো জনগণ দেখছে। আর ইশরাক সাহেব এখন যেটা করছেন, বেসিক কারণটা যদি মেয়র একটু বেসিক কারণটা যদি বিশ্লেষণ করতে বলি, মানে ইশরাক হোসেনকে শপথ নিতে দিলে এমনি কয়টা দিনই তো ছিল, তিনি কটা দিনই বা মেয়র থাকতেন, দিলে কি হতো? আর এই কটা দিনের জন্য নেবার জন্যই ইশরাক হোসেন মানে এত বড় আন্দোলন গড়ে উঠলো। এমনিতেও যদি এখন স্থানীয় সরকার নির্বাচন হয় বা যখনই হবে, দক্ষিণের মেয়র হয়তো তিনিই হবেন, যদি যেহেতু তার একটা জনপ্রিয়তা আছে দলের মধ্যে বা সেই এলাকায়। মানে দুই পক্ষেরই এমন এত একটা দ্বান্দ্বিক অবস্থানে চলে যাবার কি কারণ? ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন হয়তো রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, এটাই একটাই এক নম্বর কারণ, অন্য কোনো কারণ নাই। এখানে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই বা কোনো অন্য কিছু নেই, রাজনৈতিক ইম্পর্টেন্স। এই কারণে এখানে এই বিষয়টা নিয়ে জল ঘোলা করা হচ্ছে। এখন ধরেন ইশরাক হোসেন যদি শপথ নিতেন, তিনি ওই মেয়াদ শেষে চলে যেতেন, এটা খুবই সরলীকরণ হয়ে যাচ্ছে। কারণ মেয়র সাহেব বা সেই যে যারা থাকবেন যে সিটি কর্পোরেশন, সবারই যাওয়ার কথা আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে, যারা শপথ গ্রহণ করবেন তারা যখন শপথ নেবেন সেদিন থেকে যাওয়ার কথা।
সুতরাং ইশরাক হোসেন আসলে মেয়র যদি শপথ নিতেন তাহলে তিনি যেতেন না, কারণ তার পক্ষে ওই আইনটা তখন তারা প্রয়োগ করার চেষ্টা করতেন, সেটা নিয়ে তারা আদালতে যেতেন। এখন তো সারা দেশের সমস্ত সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট যা আছে সব ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলো। তো সেই ভেঙে দেওয়া পৌরসভাগুলোতে তো আর নতুন করে কাউকে বসানোর সুযোগ নেই, সেখানে প্রশাসক বসানো হয়েছে, একটা নির্বাচন করার সুযোগ আছে। ইশাকের ব্যাপারটা আসলে খুবই একটা জটিলতার মধ্যে সরকার নিজে নিজেকেই ছেড়ে দিয়েছেন। এখন এই জটিলতাটা সামনে কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয়? কারণ লন্ডনে বৈঠকের পর বিএনপিকে একটু সুর নরম করতে দেখা যাচ্ছে। আগে যেরকম একরকম আন্দোলন আন্দোলন বার্তা ছিল একটা, সেখান থেকে একটা সব খুব সহযোগিতা, ইতিবাচক এই শব্দগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। কিন্তু ইশরাকের বিষয়টা এখনো চলমান, ক্রিমিনাল অফেন্সের মতো বিষয়ও বলছে সরকারের পক্ষ থেকে, দ্বন্দ্বটা এখনো মানে যদি এটা জি জি। হ্যাঁ ঠিক আছে, লন্ডনের বৈঠকের পরে তারা সরকারের সাথে সহযোগিতা করতে চাচ্ছেন, বাট ইশরাকের বিষয়টা তো এটা আইনগত বিষয়ে তারা ধরে নিয়েছেন, এবং ইশরাক তো ইশরাকের মতো আন্দোলন করছে। এই আন্দোলনে বিএনপির অবশ্যই নৈতিক সমর্থন আছে, না হলে এত লোক আন্দোলনে থাকে কি হবে, এবং ইশরাকের নিজস্ব সমর্থনও আছে, তাকে যারা ভোট দিয়েছিলেন। এখন আপনি ওই যে লন্ডন বৈঠকের পরে সবকিছু বিএনপি একেবারে মেনে নিবে, এটা মেনে নেওয়ার তো কোনো কারণ আমি দেখছি না। নিশ্চয়ই তারা যখনই সুযোগ পাবে তখনই তাদের যে পক্ষে যে জনসমর্থন আছে সেই জনসমর্থনটাকে প্রকাশ করার জন্য তারা কিছু কিছু আন্দোলনের পদক্ষেপ, কিছু কিছু সমাবেশ করবে, বড় বড় সমাবেশে তারা অংশগ্রহণ করবে, এটা খুব স্বাভাবিক। তো ইশাক সাহেব এখন ওইটাই করছেন সম্ভবত। এবং যে ক্রিমিনাল অফেন্স বলার পরে এটা আসিফ মাহমুদকে আসলে আপনি সরাসরি জিজ্ঞাসা করলে পারতেন, উনি একজন উপদেষ্টা, উনি যখন বলেন ক্রিমিনাল অফেন্স তখন এই ব্যাপারে নিশ্চয়ই থানা পুলিশ আইনগত ডায়েরি তো করতে হবে। এই জায়গাটাতে উনি সরকারি কাজে বাধা দিচ্ছেন, এটা ক্রিমিনাল অফেন্স তো শুধু না, সরকারি কাজে বাধা দেওয়া খুবই কঠিন একটা আইন আছে, তা আপনারা সেটা তো তারা করেন নাই। সুতরাং এটাও এখন সবাই ওই যে কথার কথা বলছেন, ইশাক সাহেবের মতো বলছেন, আর আমাদের লোকাল গভর্নমেন্ট উপদেষ্টা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের সাথে আলাপ আলোচনা করেছেন অথবা করেন নাই, তিনি তার মতো কথা বলছেন। ক্রিমিনাল অফেন্স হলে তো তারা আইনগত ব্যবস্থা নেবেন, নেন নেই তো, বলার পরে তো 7 দিন 10 দিন চলে যাচ্ছে। জি। এইভাবে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন চলবে না, এখানে একটা সমাধান করতে হবে, এখানে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জি একদমই। এবং এই যে কার্যক্রম, এটা আইনগত ভিত্তি থাকতে হবে। একদম, এই ডেঙ্গুর সময়, করোনার সময়, এখন যদি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তারা যদি অচল অবস্থায় থাকে, এই ভোগান্তিটা আসলে নগরবাসীর চরমভাবে আসে। আইনের শাসন, আইনের প্রয়োগের বিষয়ে আপনি একটু কথা তুলছেন, আমি বলছিলাম যে এই বিষয়টাতে আসবো। আইনগত ব্যবস্থা মবের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না বা কার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না সেই বিষয়টা বলছিলেন। কিছু বিষয়ে আইন খুব দ্রুত কাজ করছে, এবং সেটাও কতটা আইনি ভাবে কাজ করছে সেটি আপনার কাছে জানতে চাইবো। যে একটা বিষয় নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনা হলো, এবং সেইখানেও প্রতিবাদ চলছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক, তিনি গ্রেপ্তার হয়েছেন। এই গ্রেপ্তারকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি বলছেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ রেডিকুলাস, তিনি শব্দটা ব্যবহার করছেন, এবং গ্রেপ্তারকে রেডিকুলাস বলা হচ্ছে। এইরকমটি হচ্ছে, সরকার এখানে আসলে কি ব্যবস্থা? আমি যদি সাথে সাথে এটাও বলি, শিক্ষকের সাথে সাথে আমরা দেখেছি আমাদের সাংবাদিক, আপনিও গণমাধ্যমের শীর্ষ কর্তা পর্যায়ে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, আপনি সবাইকে চেনেন। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আছেন সাংবাদিকরা। কদিন আগে দেখলাম সাংবাদিক ফারজানা রূপা, তার মা মারা গেলেন। শাকিল আহমেদ, তিনি হাত করা পড়া অবস্থাতেই গেলেন, সেখানে প্যারোলে মুক্তি পেলেন 4 ঘন্টার জন্য, তারপরে আবার জেলখানায় গেলেন আর কি। এই অবস্থায় আছেন তারা সবাই, হত্যা মামলার আসামি, ক্যান্সারের রোগী আছেন, তাদের জামিনও হচ্ছে না। যেখানে সরকার আসার পরপরই অনেক জঙ্গি নেতার জামিন হয়ে গেল, আইনের জামিনের আবেদন হয়েছে, আইনগত প্রক্রিয়ায় তারা জামিন পেলেন, অথচ এই সাংবাদিক শিক্ষক তাদের জামিন হচ্ছে না, হত্যা মামলার আসামি হয়ে আছেন। কেন? এটাকে তো আইনের শাসন বলা যাবে না। এখন ডেভিড বার্গম্যান কি বলছে এটা আমার জানার দরকার নেই, ওনার রেফারেন্স না দিলেও চলবে। আমাদের দেশের অনেক জুরিস্ট যারা আছেন, অনেক আইনজ্ঞ আছেন, তারাও বলেছেন এই যে ঢালাও হত্যা মামলা এবং 100, 200, 300 জনকে আসামি, এবং নাম না জানা আরো শত শত আসামি, এবং যেসব হত্যা মামলার সাথে কোনো কেউ কানেক্টেডই না, এবং প্রায় 10 মাস হয়ে যাচ্ছে, বা ধরেন 7-8 মাস আগে যদি কোনো মামলা হয়ে থাকে, 6 মাসও কোনো মামলা হয়ে থাকে, এগুলো তদন্ত করে, দ্রুত তদন্ত করে এগুলোর ব্যাপারে তদন্ত রিপোর্ট কোর্টের কাছে পেশ করা, এইসব ব্যাপারে তো সরকারের একটা দায়িত্ব ছিল, এবং সরকার বলেছিল, সরকারের আইন উপদেষ্টা এবং সরকারের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন,
তারা বলেছেন যে এই সব মামলার ব্যাপারে যেহেতু বাদী মামলা করছে, বাদীকে তো বাধা দিয়ে রাখা যাবে না, ওটাও আরেকটা বাদ কি বাদ। মানে এইসব কথা যখন বলে তখন একটু হাসার মতো অবস্থা সৃষ্টি হয়, রাগও লাগে এবং খুব দুঃখ বেদনাও জাগ্রত হয়। কেন আপনি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একটা হত্যা মামলা নিয়ে যাবেন, এটা কেন গ্রহণ করতে হবে? এটা কোর্ট কেন গ্রহণ করবে? প্রাইমারি ভিসি না থাকলে কেন গ্রহণ করবে? কোর্ট তো সরাসরি এটা ইনকোয়ারির জন্য পাঠিয়ে দিতে পারে। এবং আপনি থানাতে গেলেও থানাও তো এটার ডায়েরি, জেনারেল ডায়েরি করতে পারে এফআইআর না করে। তো সেসব আছে, তারা এসব করছেন না, তারপরে এইসব মামলা হচ্ছে। এবং সেই মামলায় আপনি যে কোনো লোককে গ্রেপ্তার করছেন, সেটা তো অনেক লোক, সাংবাদিক, শিক্ষক, হ্যাঁ, যারা নাট্যকলায় আছেন, যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, রাজনীতিবিদ তো আছেনই, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে একটার পর একটা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এসব হত্যা মামলার ধারে কাছে নেই। আমি অনেকগুলো মামলার খবর, এই ব্যাপারে তো আমাদের প্রথম আলোতে রিপোর্ট বের হয়েছে, একেবারে গভীরধর্মী রিপোর্ট। তারা দেখিয়েছে যে কোন মামলা কেন, কে বাদী কি জানে কিনা, যিনি মারা গেছেন বা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তার আত্মীয় স্বজন যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে চেনে না, ইভেন বাদীকেও চেনে না। মিরপুর থানার একটা মামলার কথা জানি। এই মামলায় যিনি মারা গেছেন তিনি একটা জায়গায় চাকরি করতেন, যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তার বাড়ি কিশোরগঞ্জ। এবং তার ভাই, তার বাবা মা আছেন, তারা কেউ জানেন না কে মামলা করেছে। মামলা করেছে মাদারীপুরের ডাসার উপজেলার একজন বাদী। তাই সে তাকে, মানে বাদীর আত্মীয় স্বজনই তাকে চেনে না। তো এই মামলা তো পুলিশ গ্রহণ করেছে, আদালত গ্রহণ করেছে, ইনকোয়ারি হচ্ছে, বাট ইনকোয়ারি শেষ হচ্ছে না। সেই জন্য অনেকে মনে করেন, এক তো হলো যে এই মামলাগুলো খুবই মানে এই মামলাগুলো আইনগত ভিত্তি খুবই দুর্বল। এই মামলাগুলো কোনোখানেই যাবে না, এগুলোর কোনো বিচার করা শেষ পর্যন্ত সম্ভব হবে না, কিন্তু মানুষের তো ভোগান্তি হবে। এবং অনেকে এখন মনে করছেন যে এই মামলার মধ্যে দিয়ে একটা মামলা বাণিজ্য হচ্ছে, তাদের মধ্যে একটা সিন্ডিকেট গড়ে গড়ে উঠছে। আইনজীবী যারা আছেন, ছোটখাটো আইনজীবী, তারা এবং বাদী এবং অন্যান্যরা যারা এই মামলার সাথে যুক্ত, যারা তদন্ত করবেন, তারা মিলে একটা সিন্ডিকেট করে এখন এই টাকা পয়সা সংগ্রহের একটা ব্যবস্থা হয়েছে। তো এই বিষয়ে তো এই দায় দায়িত্ব তো গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা ছিল, কথা নিয়েই আসছেন তারা ক্ষমতায়। কারণ দেশে এর আগে আইন ছিল না, সুশাসন ছিল না, আইনের শাসন ছিল না। তো তাহলে এখন তো আইনের শাসন থাকতে হবে, সুশাসন থাকতে হবে। এখন তো এরকম ভাবে চলবে না। যে কারণে এই যে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক, আমাদের বাংলাদেশের যে আইনবিদরা আছেন, সারা হোসেন এবং আরো অনেক ব্যারিস্টার আছেন, অনেক অ্যাডভোকেট আছেন, অনেক বিচারপতি আছেন রিটায়ার্ড, তারা সকলেই বলেছেন যে এই ধরনের মামলা যে হচ্ছে এবং মামলা যে নেওয়া হচ্ছে, এটা একটা বাণিজ্যিক স্বার্থে করা হচ্ছে। এবং এগুলো খুব অন্যায় হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের উপরে এটা অন্যায় করা হচ্ছে। তারা ন্যায্য যে সম্মান সেটা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা ন্যায্য যে আর এই যে কার জামিন হবে কার হবে না, এটাও আসলে কিসের উপর নির্ভর? মানে মামলা না হয় হচ্ছে একটা বাণিজ্যের ভিত্তিতে, জামিন কার হবে আর কার হবে না এটা কিসের ভিত্তিতে হচ্ছে? আইনের ভিত্তিতে নিশ্চয়ই। জামিন কার হবে কার হবে না এটা এখানে কেউ তো স্বীকার করতে চান না, বাট এখানে জনশ্রুতি আছে, দুই তিনজন উপদেষ্টা আছেন, তারা চাইলে জামিন হবে, না হলে কোনো জামিন হবে না। তো এটা আগের অবস্থা। তো এই যে বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, একসময় মাজহার হোসেন মামলা করে আমরা বিচার বিভাগ পৃথকীকরণ হতে দেখছিলাম না। তারপরে তো বলা হলো যে শেখ হাসিনা পুরো বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, এবং তিনি নাকি মামলার রায়টাই সব তার অফিস থেকে লেখা হতো এবং সেই রায় লিখে লোকজনের ফাঁসি হয়ে গেছে। তো এখন তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের জবাব তো সরকারের কাছ থেকে পেতে হবে, আর তাদেরকে দিতে হবে, তাদেরকে ক্লারিফাই করতে হবে কেন মামলায় জামিন হয় না। জামিন তো হতে হবে। একজন মামলায় যদি আপনি যখন জাজ সাহেব দেখবেন যে এই মামলার বাদী যে মামলাটি করেছে, সেই মামলায় ওই ব্যক্তির কোনোভাবে জড়িত থাকার কোনো সম্ভাবনা নাই, অবশ্যই জাজ সাহেব জামিন দিতে পারেন। কিন্তু আপনার এখন লোয়ার কোর্টে, মানে ডিস্ট্রিক্ট কোর্টে, জেলা আদালত যেগুলো আছে, সেখানে কোনো জামিন হয় না। হাইকোর্টে যদি আগাম জামিন দেওয়া হয়, সেটা জেলা আদালতে যাওয়ার পরে সেই আগাম জামিনের দিন যখন শেষ হয়ে যায়, তখন তাকে আবার ওখান থেকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। এবং কেউ যদি মুক্ত হন, তখন একটা মব তৈরি করে জেল গেটে বা অন্য কোনোখানে যেয়ে তাকে ঘেরাও করা হয়, তাকে আবার থানায় নিয়ে যায়, তার বিরুদ্ধে আরেকটা মামলা করা হয়। এইটাই তো চলছে দেশে। এই ব্যবস্থা থেকে তো দেশকে যে মুক্ত করার যে কাজ, সেই কাজটা তো অন্তর্বর্তীকালীন সরকারের, এবং সেটার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনি একটু আগে আমরা প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, ঐক্যমত্য এইসব নিয়ে আলোচনা করছিলাম না? তা আপনি ডক্টর ইউনূস সাহেব যখন এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন, এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন, যখন সরকার গঠিত হয়েছে, তখন তারা কি বলেছেন? তারা দেশকে সুশাসনে ফিরিয়ে আনতে চান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চান, আইনের শাসন কায়েম করতে চান, গণতন্ত্র, মানবাধিকার, বহুত্ববাদ অনেক আছে, তাই না? একদম বলে শেষ করা যাবে না।
তার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আইনের শাসন। সেই আইনের শাসন কিন্তু আমরা বাংলাদেশে দেখছি না, জি। এবং এটা খুবই আমাদের দুঃখের কারণ, ক্ষোভের কারণ, বেদনার কারণ। তাহলে আপনি মানে শেখ হাসিনা যেভাবে বিচার বিভাগ আপনি বলছিলেন যে সেভাবে